গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আ ক্যারিবিয়ান মিস্ট্রি দ্বিতীয় পর্ব। ভিক্টোরিয়ার সেই ছোট্ট ডেরা, ভেতরে ওরা দুজন। একটা কিছু করবো আমি, বুঝলে, বলল ভিক্টোরিয়া। ব্যাপারটা বলো আমাকে। অনেক অনেক টাকার ব্যাপার। দেখো মেয়ে, টাকার লোভে কোনো ঝামেলায় যেন জড়িয়ে না পড়ো। উচ্চস্বরে হেসে উঠল ভিক্টোরিয়া। তোমার কিছু ভাবনা নেই, তুমি শুধু দেখে যাও। প্রচুর টাকা, বুঝেছ? এমন কিছু দেখেছি আমি, বাকিটা আন্দাজ করতে পারছি। মনে হচ্ছে ঠিকই ধরেছি। ইভেলিন, আর নয়, চলো আমরা ইংল্যান্ডে ফিরে যাই। চমকে স্বামীর দিকে তাকালো ইভেলিন। বলল, আমরা এসেছি এখনো 3 সপ্তাহ পুরো হয়নি। এভেলিন তীক্ষ্ণ দৃষ্টিতে স্বামীকে বোঝবার চেষ্টা করতে লাগল। সত্যি তুমি বাড়ি ফিরে যেতে চাও? হ্যাঁ। তোমার লাকিকে ছেড়ে? তুমি নিশ্চয়ই সব জানো, কিন্তু আমাকে কিছু বলনি কেন? কার জন্য বলবো? বছর কয়েক আগেই তো আমাদের সব মিটে গেছে। সব কিছু ভেঙে দিতে চাইনি বলে আমরা দুজন এখন অভিনয় চালিয়ে যাচ্ছি। কিন্তু বুঝতে পারছি না হঠাৎ ইংল্যান্ড ফিরবার জন্য এত উতলা হয়ে উঠলে কেন? ব্যাপার কিছু নয়, আমি এই জায়গা ছেড়ে চলে যেতে চাই। তুমি আমাকে বোঝাতে চাইছো যে তুমি প্রেমের টান কাটিয়ে উঠতে পেরেছ? তার দিক থেকে ব্যাপারটা মিটেছে তো? গ্রেগ জানে তোমাদের এসব? তা জানি না, ও বরাবরই বন্ধুত্বপূর্ণ ব্যবহারই করে থাকে। তোমার অস্থিরতার ব্যাপারটা আমাকে খুলে বলো তো। এক মুহূর্তে এডওয়ার্ড কি ভাবল, তারপর বলল, লাকির কাছ থেকে যদি এখনই সরে না যাই তাহলে ওকে হয়তো খুন করে ফেলতে পারি। লাকিকে খুন করবে কেন? ও একটা জঘন্য কাজ করতে আমাকে বাধ্য করেছিল। একটা খুন করতে ওকে আমি সাহায্য করেছিলাম। তুমি এসব কি বলছো? বিশ্বাস করে ভিলিন, আমি কি করছি তখন জানতাম না। ওর কথায় কেমিস্টের দোকান থেকে একটা কিছু কিনে দিয়েছিলাম আমি। সেটা কি কাজে লাগবে আমি জানতাম না। পরে ডাক্তার একটা প্রেসক্রিপশন আমাকে দিয়ে কপি করিয়ে নেয়। কবে হয়েছিল এসব? 4 বছর আগে আমরা মার্টিনিতে ছিলাম। গ্রেগের প্রথম স্ত্রী। মানে, তুমি বলছো লাকি তাকে বিষ খাইয়েছিল? হ্যাঁ, আর আমি ওকে সাহায্য করেছিলাম। পরে বুঝতে পেরে। ইভেলিন বাধা দিয়ে বলল, কাজ শেষ হলে নিশ্চয়ই লাকি তোমাকে বলে তুমি ব্যবস্থাপত্র কপি করেছ, ওষুধ এনে দিয়েছ, তুমিও তার সঙ্গে ছিলে, তাই তো? হ্যাঁ, ও আমাকে বলেছিল সে নাকি লাকিকে অনুরোধ করেছিল তাকে যন্ত্রণা থেকে মুক্তি দিতে। সেই অনুকম্পার জন্যই কাজটা করেছে। অনুকম্পার জন্য খুন? আর তুমিও তাই বিশ্বাস করেছিলে? অত তলিয়ে ভাবিনি। আমি তখন ওর প্রেমে হাবুডুবু খাচ্ছি। লাকি যখন গ্রেগকে বিয়ে করলো তখনও তোমার ভুল ভাঙেনি? গ্রেগ জানতো না কিছু? কিছুই জানতো না। অবিশ্বাস্য, আমি মোটেই বিশ্বাস করতে পারছি না। ইভেলিন, এডওয়ার্ড হিলিংডন সহসা আর্তনাদ করে উঠল। আমি এর থেকে মুক্তি চাই। ওই নচ্ছার মেয়েটা আমি যা করেছি তার জন্য এখনও আমাকে ব্যঙ্গ করে। ও জানে আমি মনে প্রাণে ওকে ঘৃণা করি, কিন্তু এমন ভাব করছে যেন আমি তার কাছে বাধা পড়ে আছি। ইভেলিন চিন্তিতভাবে ঘরে পায়চারি শুরু করল। পরে এডওয়ার্ডের সামনে এসে বলল, তোমার আসল গোলমালটা আমি ধরতে পারছি এডওয়ার্ড। তুমি অতিরিক্ত আবেগপ্রবণ আর সরল মানুষ। সেই সুযোগ নিয়েই শয়তান মেয়েটা তোমাকে তার ইচ্ছামতো কাজে লাগিয়েছে। ব্যভিচারের পাপবোধ তোমার মধ্যে ছিল। তুমি লাকির সঙ্গে ব্যভিচারে লিপ্ত ছিলে, সে কারণেই খুনের মতলবে সে তোমাকে এমনভাবে কাজে লাগিয়েছে যাতে এ ব্যাপারে জড়িত বলে তুমি আরও অপরাধবোধে আচ্ছন্ন থাকো। কিন্তু এডওয়ার্ড, যা বললে সবই সত্যি না তোমার বানানো? সত্যি না হলে কি আমি তোমাকে ভেবে বলতে পারি ইভলিন, আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। চল আমরা ইংল্যান্ডে ফিরে যাই। হ্যাঁ, তাই যাব, তবে এখনই নয়। কেন? বাকিটা দেখতে হবে। আমরা যেমন চলছি তেমনই চলব। আমাদের উদ্দেশ্য কোনোভাবেই যেন লাকি জানতে না পারে, বুঝতে পারছ? সন্ধ্যা উতরে গেছে। রাত নেমে আসছে শিকারী বিড়ালের মতো।
সমাপ্তির সুর বাজছে হোটেলের স্টিল ব্যান্ডে। একে একে অতিথিরা ডাইনিং হল ছেড়ে শুতে চলে যাচ্ছে। ডাইনিং হলের পাশে খোলা চত্বরের প্রান্তে দুটো চেয়ারে পাশাপাশি বসে কথা বলছিল টিম আর ইভলিন। মলির শরীর সম্পর্কে সব কথা জানিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছে ইভলিন। শেষে বলল, আমার মনে হয় এখনই মলিকে ডাক্তার দেখানো দরকার। সেটা জানি, কিন্তু ও কিছুতেই সেটা করতে দেবে না। মনে হয় ডাক্তারের নামে অকারণে একটা ভয় আছে ওর। তোমাদের ফ্যামিলির কাউকে এ সময় কাছে এনে রাখার কোনো সুযোগ নেই? না, সেরকম তো নেই কারোর সঙ্গেই, বিশেষ করে ওর মার সঙ্গে মলির বনিবনা নেই। তবে এই অবস্থাটাই ভালো বলে আমার মনে হয়। আমার মনে হয় এক ধরনের বাতিকে ভুগছে মলি। না, ঠিক নয়, নার্ভের কোনো ব্যাপার বলেই তো আমার মনে হচ্ছে। সেক্ষেত্রে তো একটা মনস্তাত্ত্বিকের পরামর্শ নিতে পারো। লাভ নেই, আমি আর ওসব আলোচনা করতে চাই না। ওর মাও তো একজন সাইকিয়াট্রিস্টের পিছনে কম ঘোরেনি। বলতে চাইছো ওর পরিবারে এই ধরনের ব্যাপার ছিল, মানে মানসিক রোগ? হ্যাঁ, এসব রোগ কিছুটা বংশানুক্রমিক, তবে সেই তুলনায় মলি সুস্থই আমি বলবো। ওই মেজর প্যালগ্রেভের মৃত্যুর পর থেকেই যত গণ্ডগোল শুরু হয়েছে, একটা মানসিক ধাক্কা পেয়েছে। টিম, তুমি যদি আমায় অনুমতি দাও, আমি মলিকে নিয়ে নিউ ইয়র্ক বা মায়ামিতে গিয়ে একটা ভালো ডাক্তার দেখাতে চাই। তোমার প্রস্তাবের জন্য ধন্যবাদ। মলি তো আস্তে আস্তে ভালোই হয়ে উঠছে, ও ঠিক হয়ে যাবে। ইতিমধ্যেই বেশিরভাগ অতিথি নিজের বাংলোয় ফিরে গেছে। ইভেলিনও বিদায় নিয়ে পা বাড়াতে গিয়ে থমকে দাঁড়াল। দেখা গেল উপকূলের দিক থেকে সিঁড়ির কাছে হেঁটে আসছে মলি। শরীর কাঁপছিল থরথর করে, এলোমেলো হাঁটার ভঙ্গি। মলিকে দেখে চিৎকার করে উঠে টিম ও ইভলিন ছুটে গেল তার দিকে। মলি ততক্ষণে সিঁড়ির মাথায় পৌঁছে দাঁড়িয়ে পড়েছে। হাত দুটো পেছনে রেখে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আমি ওকে দেখেছি, ওই সামনের ঝোপটাতে। আমার হাত দেখো। ইভলিন মলির হাত টেনে ধরেই বোবা হয়ে গেল। দুহাত ভর্তি রক্তের দাগ। বুঝতে কষ্ট হল না তার। কি হয়েছে মলি? আর্তনাদের স্বরে বলে উঠল টিম। কেমন টলে উঠল মলি, বলল, ওই ওখানে ঝোপের মধ্যে। টিম ইভলিনের দিকে তাকালো। মলিকে তার দিকে সামান্য ঠেলে দিয়ে দ্রুত সিঁড়ির দিকে ছুটে গেল। ইভলিন দুহাতে মলিকে জড়িয়ে ধরে বলল, শান্ত হও মলি, এখানে একটু বসো। মলি অবসন্নের মতো চেয়ারে গা এলিয়ে বসে পড়ল। হাত দুটো চোখের সামনে তুলে চিৎকার করে উঠল, আমার কি হয়েছে? সব ঠিক হয়ে যাবে মলি, তুমি ভেবো না। ইভলিন সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালো। টিম বলল, আমাদের একজন কাজের মেয়ে ভিক্টোরিয়া, কেউ ওকে ছুরি মেরে খুন করেছে। টিম ধীর পায়ে সিঁড়ি বেয়ে উঠে ওদের কাছে দাঁড়াল। তার মুখ থমথমে। মলি শুয়ে আছে বিছানায়। ওয়েস্ট ইন্ডিজ পুলিশের দুই ডাক্তার, ডাক্তার রবার্টসন এবং ডাক্তার গ্রাহাম, বিছানার এক পাশে। অন্য পাশে টিম দাঁড়িয়ে আছে। ডাক্তার রবার্টসন মলির নাড়ি দেখছিলেন। কাছেই দাঁড়িয়ে আছে পুলিশ ইন্সপেক্টর ওয়েস্টার্ন। ডাক্তার রবার্টসন পুলিশ অফিসারের দিকে তাকিয়ে বললেন, বেশি সময় নেবেন না, মোটামুটি বক্তব্য শুনতে পারেন। ইন্সপেক্টর দুপা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, মিসেস ক্যান্ডাল, মেয়েটিকে আপনি কিভাবে দেখতে পেয়েছিলেন? ঝোপের মধ্যে একটা সাদা কিছু চোখে পড়ল, আমি তুলতে চেষ্টা করলাম, দুহাত ভরে গেল রক্তে। উপকূলের রাস্তায় আপনি কি করছিলেন? সমুদ্রের বাতাস ভালো লাগছিল। মেয়েটিকে তো আপনি চেনেন? হ্যাঁ, ভিক্টোরিয়া বড় ভালো মেয়ে, খুব হাসত, আরও হাসবে না। ডাক্তার রবার্টসন বললেন, একটা ইঞ্জেকশন দিতে হবে, 24 ঘন্টার মধ্যে ওকে দিয়ে আর কিছু বলানো ঠিক হবে না। ধন্যবাদ, আমি পরে খবর নেব বলে ইন্সপেক্টর বিদায় নিলেন। টেবিলের সামনে বসে থাকা দুজনের দিকে তাকিয়ে বিশালদেহী সুদর্শন নিগ্রোটি বলে উঠল, শপথ করে বলছি আমি আর কিচ্ছু জানি না, সবই বলেছি। দীর্ঘশ্বাস ফেলে ডেভেন্ট্রি মুখোমুখি চেয়ারে বসা গোয়েন্দা দপ্তরের ইন্সপেক্টর ওয়েস্টার্নের দিকে তাকালেন। ওয়েস্টার্নের ইঙ্গিতে নিগ্রোটি ঘর থেকে বেরিয়ে গেল। ওয়েস্টার্ন বললেন, লোকটি যা জানে সবই বলেছে, মনে হয় ওরা নির্দোষ দুজনেই।
হ্যাঁ, ওদের দুজনের সম্পর্ক ভালোই ছিল। ওদের মধ্যে আনুষ্ঠানিক বিয়ে হয়নি। দ্বীপে এরকমই হয়ে থাকে, ওদের দুটো বাচ্চাও রয়েছে। ভিক্টোরিয়ার মধ্যে ছিল বলে তোমার মনে হয়? ওয়েস্টার্ন জানতে চাইল। খুব সম্ভবত না, তবে আমার সন্দেহ খুনের ঘটনা কিছু মেয়েটা দেখে থাকবে পিলের শিশি সম্পর্কে। যতদূর জেনেছি শিশিটা মিস্টার ডাইসনের, আর তার কথাটা একবার শোনা দরকার বলে আমার মনে হয়। একটু পরে গ্রেগরি হাসি মুখে ঘরে ঢুকলেন। আপনাদের সাহায্যের জন্য কি করতে পারি বলুন? ভিক্টোরিয়াকে আপনি চিনতেন? ওয়েস্টার্ন জিজ্ঞেস করলেন। হ্যাঁ, নিশ্চয়ই। তার মৃত্যুটা খুবই দুঃখজনক। আমরা দুজনেই ওকে পছন্দ করতাম। মনে হয় পুরুষ সম্পর্কিত কোনো ঝগড়াঝাটি ছিল। গত রাতে ওর সঙ্গে ঠাট্টা তামাশা করেছি। মিস্টার ডাইসন, আপনার একটা ওষুধ সেরেনাইট নাম। হ্যাঁ, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমি ওষুধটা খেতাম। বেশি রকমের ব্লাড প্রেশার আছে আমার। যতদূর মনে হয় এখানে কম লোকই তা জানে। হ্যাঁ, নিজের অসুস্থতা নিয়ে অনেকের মতো বলে বেড়ানো আমার অভ্যাস নয়। কতগুলো পিল খান আপনি? সারাদিনে 2 থেকে 3 বার। সবসময় কয়েক শিশি সঙ্গে রাখতে হয়। সেগুলো কোথায় রাখেন? সুটকেসে তালা দেয়া থাকে, কেবল একটা বাইরে থাকে। শুনেছি সেই বোতলটা কিছুদিন থেকে খুঁজে পাচ্ছিলেন না। ঠিকই শুনেছেন, ভিক্টোরিয়াকে খুঁজে দেখতে বলেছিলাম। শিশিটা সর্বশেষ কোথায় ছিল? আমার বাথরুমের তাকে। তারপর কি হলো? ভিক্টোরিয়া শিশিটা এনে দেয়, বলে মেজর প্যালগ্রেভের ঘরে খুঁজে পেয়েছিল। জানতে চেয়েছিলাম ওটা ওখানে গেল কি করে। উত্তরে সে কি বলেছিল? বলেছিল জানে না, তবে ওর হাবভাব দেখে সন্দেহ হয়েছিল। সব কথা আমাকে জানায়নি। সামান্য ব্যাপারটা নিয়ে আমি আর মাথা ঘামাইনি। ভেবেছিলাম ভুলে হয়তো কোথাও ফেলে এসেছিলাম। মেজর দেখতে পেয়ে তুলে এনেছিলেন আমাকে পরে দেবেন বলে। এ ব্যাপারে আর কি জানেন আপনি? এটুকুই জানি, মেয়েটি ছুরির আঘাতে মারা গেছে শুনেছি। অবশ্য রাত কটায় মারা গেছে জানি না। আর শুনেছি মিসেস কেন্ডাল ওকে দেখতে পায়। বেচারি মলি খুবই ধাক্কা খেয়েছিল অবশ্যই। আচ্ছা, মিসেস কেন্ডালকে শেষ কখন দেখেন? পোশাক বদলাতে যাবার আগে। টেবিলে ছুরি চামচ সব গুছিয়ে রাখছিল। ঠাট্টা করার মেজাজই ছিল। খুবই হাসি খুশি ভালো মেয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ মিস্টার ডাইসন। ভিক্টোরিয়া জনসন পিলের শিষ্টে দেবার সময় আপনাকে আর কিছু বলেনি বলছেন? না, কেবল জানতে চেয়েছিল শিশিটা আমার কিনা। এরপর মিস্টার ডাইসন বিদায় নিলেন। খুবই বিবেচক মানুষ, নিজের নিরাপত্তার বিষয়ে খুবই সচেতন। ওর সুযোগ কেমন মনে করেন? বললেন ওয়েস্টার্ন। ডেভেন্ট্রি কি একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় ঘরের বাইরে হই হট্টগোল শোনা গেল। পরক্ষণেই উর্দিপরা একজন পুলিশ কর্মচারী ঘরে ঢুকে জানালো, এখানকার একজন রাঁধুনি আপনাদের সঙ্গে দেখা করবে বলে জেদ ধরেছে। জরুরি নাকি কি জানাতে চায়। ওয়েস্টার্নের ইঙ্গিতে লোকটাকে ঘরে নিয়ে আসা হলো। মাথায় রাঁধুনির টুপি, গাঢ় রঙের লোকটিকে দেখে একজন কিউবান বলেই মনে হলো। লোকটি হড়বড় করে বলতে লাগলো, স্যার, উনি রান্নাঘর দিয়ে গিয়ে বাগানে বেরিয়ে গেলেন। আমি স্পষ্ট দেখেছি। একটা ছুরি ছিল, ওর হাতে একটা ছুরি ধরা ছিল। শান্ত হও, তুমি কার কথা বলছো? ডেভেন্ট্রি বললেন। আমাদের মালিকের স্ত্রী স্যার, মিসেস ক্যান্ডাল। হাতে একটা ছুরি ছিল। রান্নাঘর দিয়ে অন্ধকার বাগানের দিকে চলে গেলেন ঠিক রাতে খাওয়ার আগে, আর ফিরে আসেননি। এই হোটেলের পেছনে আমাদের সর্বস্ব ঢেলে দিয়েছিলাম। আমার আর মলির অনেক স্বপ্ন ছিল। দেখছি সবাই ডুবতে বসেছে, সবাই চলে যেতে চাইছে। জানি না এরপর আর কি হবে। সব তাড়াতাড়ি মিটে গেলে বাঁচা যেত, বলল টিম। বুঝতে পারছি মিস্টার ক্যান্ডাল, বললেন ইন্সপেক্টর ওয়েস্টার্ন। আপনার উপর খুবই চাপ যাচ্ছে। বেচারি ভিক্টোরিয়া খুবই ভালো মেয়ে ছিল। মনে হয় প্রেম ঘটিত কিছু ছিল, হয়তো ওর স্বামী। আপনাদের যেমন দরকার আমাকে প্রশ্ন করুন। হ্যাঁ, তাই করছি। গত রাতে 10:30 পর থেকে যে কোনো সময় ভিক্টোরিয়া জনসন নিহত হয়। সেই সময় গান বাজনা নাচ নিয়ে সকলেই মেতে উঠেছে, ইচ্ছে মতো ঘোরাফেরা করছে। হ্যাঁ, আমারও তাই ধারণা।
অতিথিদের মধ্যে কেউ ওকে খুন করেছে বলে মনে হয়? টিম বলল, সবই তদন্তের পর বোঝা যাবে মিস্টার ক্যান্ডেল। আপাতত একজন রাঁধুনি যে মন্তব্য করেছে সে সম্পর্কে আপনার কি মত? ও, এনরিকো, কিউবার লোক, সে কি বলেছে? আপনার স্ত্রী লোকজন ডাইনিং রুমে পৌঁছানোর আগে রান্নাঘরের মধ্য দিয়ে বাগানের দিকে চলে গিয়েছিলেন। তার হাতে একটা ছুরি ছিল। মলির হাতে ছুরি? লোকজনরা জিনিসপত্র অগোছালো করে রাখে, তাই মলি সবসময় গোছগাছ করে রাখত, কাঁটা চামচ ইত্যাদি সব। বাড়তি একটা চামচ বা কাঁটা হয়তো ওর হাতে ছিল। ডাইনিং রুমে আপনার সঙ্গে তার কথা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। কার সঙ্গে কথা বলছিল জানতে চেয়েছিলাম। কার সঙ্গে কথা বলছিলেন তিনি? গ্রেগরি ডাইসনের সঙ্গে। হ্যাঁ, উনিও সে কথাই বলেছেন। গ্রেগরির একটু গায়ে পড়ার স্বভাব আছে, বিশেষ করে মেয়েদের উপর। মলি তাই বলছিল। আমি বলছিলাম লোকটাকে একটু কড়কে দেওয়া দরকার। ওদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়েছিল? ঠিক মনে পড়ছে না, সেরকম কিছু হয়েছিল বলে মনে হয় না। কিন্তু আপনার রাঁধুনি বলেছে আপনার স্ত্রী রান্নাঘর দিয়ে বেরিয়ে গিয়েছিল, তার হাতে একটা ছুরি ছিল। ওসব বাজে কল্পনা ছাড়া কিছু নয়। ডাইনিং রুমে খাবার সময় মলির হাতে ছুরি থাকাটা খুবই স্বাভাবিক। আপনার স্ত্রী ডাইনিং রুমে খাওয়ার সময় উপস্থিত ছিলেন? হ্যাঁ, আমরা দুজনেই অতিথিদের আপ্যায়ন করি। উনি উপকূলের পথ দিয়ে আসছিলেন কেন বলতে পারেন? ডিনারের পরিশ্রমের পর আমরা একটু ঘুরে আসতে পছন্দ করি, বিশেষ করে ও পছন্দ করত। তিনি যখন ফিরে আসেন তখন আপনি বোধহয় মিসেস হিলিংডনের সঙ্গে কথা বলছিলেন। হ্যাঁ, মলিকে নিয়ে হোটেল চালানো, এসব নানা বিষয়ে কথা হচ্ছিল। এরপর কি ঘটেছে বলুন। মলি ফিরে এলো, তার হাতে রক্ত ছিল। মেয়েটাকে হুমড়ি খেয়ে পড়ে থাকতে দেখে ও তাকে তুলবার চেষ্টা করেছিল, তাতে হাতে রক্ত লেগে গেছে। আপনারা কি কিছু ইঙ্গিত করতে চাইছেন? ডেভেন্ট্রি বললেন, দয়া করে শান্ত হন। শুনলাম আপনার স্ত্রীর শরীর ইদানিং ভালো যাচ্ছে না। বাজে কথা, ও ভালোই আছে। মেজর প্যালগ্রেভের মৃত্যুতে স্বাভাবিকভাবেই কিছুটা বিপর্যস্ত হচ্ছিল। মিসেস ক্যান্ডাল সুস্থ হয়ে উঠলে আমরা তাকে কিছু প্রশ্ন করতে চাই, অবশ্যই তাকে বিরক্ত করব না। জবাবে টিম চুপ করে থাকল। এভেলিন হিলিংডন শান্ত ধীর কণ্ঠে বললেন, টিম কেন্ডালের সঙ্গে যখন আমি কথা বলছিলাম তখনই সিঁড়ি দিয়ে উঠে তার স্ত্রী খুনের কথা জানায়। টিম কেন্ডালের সঙ্গে আপনার কি বিষয়ে কথাবার্তা হয়েছিল? অদ্ভুত প্রশ্ন, ঠিক মনে পড়ছে না। সম্ভবত ওদের ব্যবসা সংক্রান্ত কিছু। এরপর আর দু একটির বেশি প্রশ্ন করার দরকার হলো না। ইন্সপেক্টর ওয়েস্টার্ন বললেন, থ্যাংক ইউ মিসেস হিলিংডন। আপনার কাছে কেবল একটা বিষয় পরিষ্কার জানতে চাইছি মিসেস কেন্ডাল। ডাক্তার গ্রাহাম বলেছেন আপনি কথা বলার মতো সুস্থ হয়েছেন। আচ্ছা, মৃত মেয়েটিকে আপনি কিভাবে খুঁজে পেয়েছিলেন? শুনেছি ডিনারের পর আপনি একটু ঘুরতে বেরিয়েছিলেন। হ্যাঁ, প্রায় যাই। আপনি কোন দিকে হাঁটতে গিয়েছিলেন? তীরের দিকের রাস্তায়। তারপর? হিবিস্কাস ঝোপের মধ্যে কি একটা চোখে পড়ল। আমি আশ্চর্য হয়ে দাঁড়িয়ে টানতে গেলাম, দেখতে পেলাম ভিক্টোরিয়া। রক্তে আমার হাত ভরে গেল। খুবই ভয়ঙ্কর অভিজ্ঞতা। তা বেড়াতে যাওয়ার সময় হাতে কোনো ছুরি নিয়ে গিয়েছিলেন? ছুরি? ছুরি নিতে যাব কেন? আপনাদের রান্নাঘরের একজন কর্মচারী বলছে আপনি যখন রান্নাঘর দিয়ে বাগানে গিয়েছিলেন আপনার হাতে একটা ছুরি ছিল। কিন্তু আমি তো রান্নাঘর হয়ে যাইনি। আপনি ডিনারের আগের কথা বলতে চাইছেন? আপনি টেবিলে ছুরি কাঁটা চামচ গুছিয়ে রাখছিলেন? মাঝে মাঝে তো করতে হয়। কাজের লোকের অনেক সময় কাঁটা বা ছুরি ঠিকঠাক রাখতে পারে না, ভুল করে। ওই অবস্থাতেই সম্ভবত আপনি একটা ছুরি হাতে রান্নাঘর পার হয়ে গেছেন। মনে হয় তা করিনি। ভিক্টোরিয়া মেয়েটিকে কে মারতে পারে বলে আপনি মনে করেন? আমার কোনো ধারণাই নেই। থ্যাংক ইউ, আপাতত এতটুকুই। মলি বিদায় নিলে ডেভেন্ট্রি বলে উঠলেন, টেবিল ছুরিকে খুনের অস্ত্র হিসেবে ভেবে নেওয়াটা কষ্ট কল্পনা ছাড়া কিছু নয়।
কিন্তু মিস্টার ডেভেন্ট্রি, ছুরিটা মাংস কাটার ছুরি ছিল। রাতের মেনুতে মাংস ছিল, তাই সব ছুরি শান দেয়া ছিল। না না, এইমাত্র যে মেয়েটির সঙ্গে কথা বললাম তাকে খুনি ভাবা আমার পক্ষে সম্ভব নয় ওয়েস্টন। একথা বিশ্বাস করার মতো অবস্থা এখনো হয়নি। এমন তো হতে পারে ডিনারের আগে বাগানে যাওয়ার সময় একটা ছুরি তুলে নিয়েছিলেন, অন্য মনস্কভাবে হয়তো করেছিলেন। মিস ক্যান্ডাল কোথাও ছুরিটা ফেলে রাখতে পারেন, অন্য কেউ সেটা খুঁজে পেয়ে। তবে এটা ঠিক, আমি নিজে ওকে খুনি বলে ভাবতে পারছি না। ডেভেন্ট্রি চিন্তিতভাবে বললেন, আমার ধারণা উনি যা জানেন তার সবটা বলেননি। আমি ভাবছি অন্য কথা। ডিনারের সময় স্বামী সেখানে থাকলেও স্ত্রীকে কিন্তু কেউ দেখেনি। কারো সঙ্গে তিনি দেখা করতে যান তুমি বলতে চাইছ? সম্ভবত ভিক্টোরিয়া জনসনের সঙ্গে, অথবা ভিক্টোরিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিল এমন কাউকে দেখে থাকবেন। নিশ্চয়ই গ্রেগরি ডাইসনের কথা ভাবছ। কিছু একটা করতেই হবে, এবং নষ্ট করার মতো সময় হাতে নেই, এরকম একটা সিদ্ধান্ত নিলেন মিস মার্পল। ইতিমধ্যে অনেক কথাই তিনি জানতে পেরেছেন, তবে সেটুকুই যথেষ্ট নয়। মিস্টার রাফায়েল তার নিজের বাংলোর সামনে বসেছিলেন। মিস মার্পলকে তিনি খবর পাঠালেন। তার নিজের বাংলো আর মিস্টার রাফায়েলের বাংলোর দূরত্ব মাত্র কয়েক কদম। মিস মার্পল ধীর পায়ে এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসে পড়লেন। আপনি আমায় ডাকছিলেন? হ্যাঁ, ডাকছিলাম। আপনার সঙ্গে কথা বলতে চাই। দ্বীপে যাসব অদ্ভুত ব্যাপার চলছে, নানান ফিসফাস কানে আসছে, এসবের বাইরে একমাত্র রয়েছেন আপনি আর ওই পাদ্রী মিস্টার প্রেসকট আর তার বোন। অবস্থা যা চলছে, এরকম ফিসফাস অস্বাভাবিক নয়। দ্বীপের মেয়েটাকে ছুরিবিদ্ধ অবস্থায় ঝোপটার কাছে পাওয়া গেল। সম্ভবত জেলাসি জাতীয় কোনো ব্যাপার। ওর সঙ্গী লোকটার হয়তো নতুন কোনো মেয়ে জুটেছিল। এই এলাকার জনজীবন এরকমই। আমার অবশ্য তা মনে হয় না। কর্তৃপক্ষ তা মানেনি। মেজর প্যালগ্রেফকে মনে হয় খুন করা হয়েছে। আপনি কি মনে করেন? আমার আশঙ্কা সেটাই ঠিক কথা। হ্যাঁ, সম্পূর্ণ ঠিক, সবই শুনলাম। আপনি ডাক্তার গ্রাহামকে কিছু বলেছিলেন, সে ডেভেন্ট্রিকে তা জানায়। তখন যোগাযোগ করা হয় গোয়েন্দা বিভাগের সঙ্গে। তারা বুঝতে পারে ব্যাপারটা গোলমেলে, তাই মেজরের মৃতদেহ কবর থেকে তুলে পরীক্ষা করে। ওরা কি জানতে পেরেছে? ওরা জেনেছে প্যালগ্রেফকে বেশি মাত্রায় এমন কিছু খাওয়ানো হয়েছে যার সঠিক পরিচয় ডাক্তাররাই জানে। যতদূর সম্ভব জিনিসটা ডাইফ্লোর, হেক্সাগোনাল বা ইথাইল কার্বেনজল জাতীয় কিছু। এসব বেশি মাত্রায় খাওয়াতে পারলে মৃত্যু নিশ্চিত। উপসর্গ দেখে বেশি রকমের ব্লাড প্রেশার বলেই মনে হবে। এক্ষেত্রে তাই সবই স্বাভাবিক বলে মনে হয়েছিল, এই জন্যই কেউ ওর প্রশ্ন তোলেনি। আচ্ছা, মেজরের ব্লাড প্রেশার ছিল আপনাকে কখনো বলেছিল? না, আমাকেও বলেনি, অথচ সকলেই এটা মেনে নিয়েছিল। আমার ধারণা মেজর লোককে বলে বেড়াতেন, মিস্টার ডাইসনের ব্লাড প্রেশার আছে, ওর স্ত্রী বলেছে। কাজে ডাইসনের ঘরের ওষুধের শিশি মেজরের ঘরে রেখে বোঝানোর চেষ্টা করে হয়েছিল অতিরিক্ত ব্লাড প্রেশারের কারণেই তার মৃত্যু হয়েছে। মিস মার্পল বললেন, আমারও সেরকমই ধারণা। সে সঙ্গে রটনা করে দেওয়া হয় যে মেজর প্রায় লোককে তার ব্লাড প্রেশারের কথা বলে বেড়াতেন। এ ধরনের গল্প বানানো যায় খুব সহজে। এখানে ওখানে কিছু কথা ছড়িয়ে দিলেই কাজ হাসিল হয়। মিস্টার রাফায়েল চিন্তিতভাবে বললেন, অত্যন্ত ধূর্ত কেউ একজন কাজটা সাফল্যের সঙ্গে করেছে। আমার ধারণা ওই মেয়েটা কিছু দেখেছিল কিংবা জানতো, আর সে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল। তা নাও হতে পারে, কেউ হয়তো ওর মুখ বন্ধ করতে চেয়েছিল। এই পর্যন্ত সব ঠিক আছে। তারপর আপনার অভিমত কি শোনা যাক। আপনি আমার চেয়েও বেশি কিছু জানেন বলে আমার ধারণা। ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং। আমি লক্ষ্য করেছি মেজর প্রায় আপনার সঙ্গে গল্প করে কাটাতেন। অন্যরা বিশেষ আমল দিত না তাকে। মেজর আপনাকে কি বলেছিলেন? বেশ কিছু গল্প অনেককেই শোনাতেন মেজর, আমাকেও শুনিয়েছিলেন। বলেছিলেন তিনি একজন খুনিকে চেনেন, তার কাছে ছবি আছে। সেটা আমাকে দেখাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। কেন? কারণ আকস্মিকভাবে কাউকে চোখে পড়েছিল তার। ছবিটা পকেট থেকে বার করে এনেও আবার ঢুকিয়ে ফেলেছিলেন। পরে সম্পূর্ণ ভিন্ন প্রসঙ্গে কথা শুরু করেছিলেন।
প্যালগ্রেভ কাকে দেখেছিলেন? সঠিক বলতে পারবো না। আমরা বাংলোর সামনে বসেছিলাম, আমার সামনেই মেজর বসেছিলেন। তিনি যাই দেখে থাকুন, দেখেছেন আমার বাঁ কাঁধের উপর দিয়ে। আপনার ডান দিকের পেছনের পথ ধরে কেউ আসছিল? হ্যাঁ, ডায়সন আর হিলিংডন দম্পতি। ওই রেখা বরাবর আপনার বাংলোটাও চোখে পড়ে। আচ্ছা, তাহলে আমার এস্থার ওয়াল্টার্স আর জ্যাকসনকে ওর মধ্যে ধরা যায়। এদের দুজনের যে কোনো একজনের পক্ষেই বাংলো থেকে বেরিয়ে আসা বা ঢুকে পড়া সম্ভব আপনার অজান্তেই। হ্যাঁ, সেটা সম্ভব ছিল। অবশ্য আমি সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে দেখিনি। তাহলে দেখা যাচ্ছে ডায়সন আর হিলিংডনরা এবং এস্থার আর জ্যাকসন এদের কেউ একজন খুনি। আমিও হতে পারি। মিস মার্পল হাসলেন, বললেন, মেজর খুনিকে একজন পুরুষ বলেই উল্লেখ করেছিলেন, ফলে ইভলিন, লাকি আর এস্থারকে আমরা বাদ রাখতে পারি। ব্যাপারটা এরকম ঘটেছিল বলে মনে হয়। মেজর পকেট থেকে ছবিটা বের করে লোকটির মুখে দৃষ্টি বুলিয়ে মুখ তুলেই অবিকল একই মুখ দেখতে পেয়ে যান। অতটা না হলেও হয়তো সেই মুখের আদলই দেখতে পান। মিস্টার রাফায়েল বললেন, হ্যাঁ, এটা হওয়া সম্ভব। নিশ্চিত চমকে গিয়েছিলেন মেজর এবং সঙ্গে সঙ্গেই ছবিটা পকেটে ঢুকিয়ে দিয়ে অন্য প্রসঙ্গে গল্প জুড়েছিলেন। এই ব্যাপারে আমি নিশ্চিত যে পরে একসময় তিনি ছবিটা ভালো করে পরীক্ষা করে দেখতেন আর লোকটাকেও দেখে মিলিয়ে সিদ্ধান্ত করার চেষ্টা করতেন দুজনে একই ব্যক্তি কিনা। হ্যাঁ, এটাই সম্ভব বলে আমিও মনে করি। মিস্টার রাফায়েল এই কথা বলে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন মিস মার্পলের দিকে। পরে আবার বললেন, যাই হোক, এবার আপনি কি ভাবছেন তা জানতে ইচ্ছে করে। ঘটনাগুলোর পেছনে জোরালো কোনো উদ্দেশ্য আছে কিনা বোঝা যাবে যদি খুব শিগগিরই আরেকটা খুনের ঘটনা ঘটে যায়। চমকে উঠলেন মিস্টার রাফায়েল কথাটা শুনে। বললেন, ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলুন তো। বুঝিয়ে বলার ব্যাপারে আমার খুব একটা দক্ষতা নেই মিস্টার রাফায়েল, তবে মেজরের গল্পটা নিশ্চয়ই আপনার মনে আছে। একজন স্ত্রীলোক খুন হয়েছিল, কিছু সময় পরে একই রকম পরিস্থিতিতে আরও একটা খুনের ঘটনা ঘটে। অন্য নামের একজন ভদ্রলোকের স্ত্রী একই রকম অবস্থায় মারা যান। এর থেকে আমি যে বুঝতে পারছি তা হলো খুন করা খুনের অভ্যাসে পরিণত হয়েছিল। আপনি নিশ্চয়ই স্বীকার করবেন, কোনো লোক একবার কোনো খারাপ কাজ করে রেহাই পেয়ে গেলে স্বভাবতই তার উৎসাহ বৃদ্ধি পায়। ব্যাপারটাকে সহজ বলেই সে ভাবতে থাকে, ফলে আবার অপরাধ করতে উৎসাহী হয়। তবে প্রতিবারই সে নিজের নাম আর ঘটনাস্থল বদলে নেবে। আমি ঠিক ভাবছি কিনা বুঝতে পারছি না। মিস্টার রাফায়েল কোনো মতামত দিলেন না। তিনি স্থির দৃষ্টিতে তাকিয়ে অপেক্ষা করতে থাকেন। ঘটনার স্রোত যদি এরকমই হয়, তাহলে খুনি এখানেও স্ত্রীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বলে ধরে নেওয়া যায়। আর যদি অল্প দিনের মধ্যেই এমন কোনো খুনের ঘটনার মতলব এঁটে থাকে, তাহলে সে কখনোই চাইবে না মেজর প্যালগ্রেভ লোককে খুনের কাহিনী শোনায় কিংবা ছবি দেখিয়ে বেড়ায়। কথা শেষ করে মিস্টার রাফায়েলের দিকে কাতরভাবে তাকালেন মিস মার্পল। ধীরে ধীরে মিস্টার রাফায়েল বললেন, তাহলে তো দেখছি যত তাড়াতাড়ি সম্ভব কিছু একটা করা দরকার। হ্যাঁ, তবে সেই ঘটনা শেষ হয়ে গেছে। এখন ভবিষ্যতের কথাই ভাবতে হবে আমাদেরকে। কেননা মেজর প্যালগ্রেভকে সরিয়ে দেওয়া হয়েছে, ছবিটা নষ্ট করা হয়েছে। এবারে লোকটা তার ছক মতো এগিয়ে যাবে। এখন আমাদের ঠেকাতেই হবে মিস্টার রাফায়েল, আর ঠেকাতে হবে আপনাকে। আমাকে কেন? কারণ আপনি একজন অর্থবান এবং গুরুত্ব সম্পন্ন ব্যক্তি। আমাকে এখানে কেউ চেনে না, আপনার কথা লোকে গুরুত্ব দেবে। বেশ, আপনি এখানেই থেকে সব ব্যাপার ফয়সালা করুন। হিলিংডন, ডায়সন আর আমার লোক জ্যাকসন, এই তিনজনের মধ্যে যে কোনো একজনকে খুনি হতেই হবে। এই ব্যাপারে আমি এখনো নিশ্চিত নই। কেন? তিনজন সন্দেহভাজন আমাদের সামনে রয়েছে, তাদের একে একে যাচাই করে দেখা চলতে পারে। তাহলে হয়তো একজন কাউকে বিশেষভাবে চিহ্নিত করতে পারবেন। কিন্তু এডওয়ার্ড হিলিংডন আর জ্যাকসনকে নিয়ে বিচার করে কোনো সন্তোষজনক মীমাংসায় পৌঁছানো সম্ভব হলো না। ওদের আলোচনার মধ্যেই এস্থা ওয়াল্টার্স সেখানে এলো। মিস্টার রাফায়েল তার দিকে তাকে কৃত্রিম স্বরে বললেন, এতক্ষণে এলে? কোথায় আটকা পড়েছিলে? সকলেই চলে যাবার জন্য তাড়াহুড়ো করছে, এসব নিয়েই। চলে যেতে চাইছি কি ওই খুনের জন্য? তাই তো মনে হচ্ছে।
টিম ক্যান্ডাল বেচারা খুবই চিন্তায় পড়ে গেছে। ব্যবসাটা সবে জমে উঠতে শুরু করেছিল। খুবই স্বাভাবিক, আমরা এতক্ষণ খুনের বিষয় নিয়ে আলোচনা করছিলাম। মনে হলো এস্থার ওয়াল্টার্স চমকে উঠল। সে মিস মার্পলের দিকে তাকালো। মিস্টার রাফায়েল বললেন, মিস মার্পলকে বুঝতে আমি ভুল করেছিলাম। ইনি অন্য বয়স্ক মহিলাদের থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। চোখ কান যথাযথ ব্যবহার করতে জানেন। বাংলোর বারান্দা থেকে একটা চেয়ার এনে বসল এস্থার। মিস্টার রাফায়েল বললেন, আমরা মৃত মেজরের গল্পের ঝুলির বিষয়ে আলোচনা করছিলাম। ওর গল্পের ভয়ে আমি তো এড়িয়ে থাকার চেষ্টা করতাম। তিনি কি তোমাকে কোনো খুনির বিষয়ে কিছু বলেছিলেন? হ্যাঁ, অনেকবার বলেছিলেন। গল্পটা ঠিক কিরকম আমাদের শোনাও তো। আমার মনে হয় খবরের কাগজের কোনো খুনের ঘটনার খবর থেকেই প্রথম প্রসঙ্গটা উঠেছিল। বলেছিলেন একজন খুনিকে মুখোমুখি দেখেছিলেন, আর বলেছিলেন আমাকে একজন খুনির ছবি দেখাবেন। কোনো ছবি তিনি দেখিয়েছিলেন তোমাকে? না, দেখাননি, তবে আমি ধরে নিয়েছিলাম তিনি যে কাহিনী আমাকে বলেছিলেন ছবিটা সেই কাহিনীতে বলা খুনিরই। এই সময় আর্থার জ্যাকসন নিঃশব্দে সেখানে এসে দাঁড়ালো। আপনার মালিশের সময় হয়েছে স্যার, মিস্টার রাফায়েল বললেন। বেশ, চলো। দক্ষ হাতে জ্যাকসন হুইল চেয়ার ঘুরিয়ে নিল। মিস মার্পল উঠে দাঁড়িয়ে তীরের পথ ধরে হাঁটতে থাকলেন। সমুদ্র তীর আজ প্রায় ফাঁকাই ছিল। গ্রেস জলের মধ্যে আলোড়ন তুলছিলেন। লাকি বালির উপর শুয়ে সানবাত করছেন। হিলিংডনরা কেউ নেই। ক্যানন প্রেসকট আর মিস প্রেসকট দুটো চেয়ারে পাশাপাশি বসেছিলেন। মিস মার্পল এগিয়ে এসে মিস প্রেসকটের চেয়ারের পাশে বসলেন। লোকজন নাকি সব চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। খুবই দুঃখজনক অবস্থা, মিস প্রেসকট বললেন। ক্যান্ডালরা এদের সর্বস্ব হোটেলের জন্য ঢেলেছে। যাই ঘটুক, এটা তাদের চালিয়ে যেতেই হবে। মেয়েটি খুবই সুইট, বললেন মিস মার্পল। কিন্তু ওর তোর মায়ের মতোই মানসিক সমস্যা দেখা দিচ্ছে। ওর পরিবারের সবাই আমাদের দিকেই থাকে, বললেন প্রেসকট। জানেন, একবার একজন নিতান্ত অযোগ্য লোককে বিয়ে করবে বলে মলি তো একেবারে উতলা হয়ে উঠেছিল, কিন্তু বাড়ির লোকের বাধায় আর সম্ভব হয়নি। এরপরেই ভাগ্যক্রমে দেখা হয় টিমের সাথে। মিস মার্পল বললেন, এরকম তো কতই হয়। আপনারা তো বেশ কয়েক বছর ধরে এখানে আসছেন, তাই না? নিশ্চয়ই হিলিংডন আর ডাইসনদের ভালোই চেনেন। মিস প্রেসকট বললেন, তা বলতে পারেন। মেজর প্যালগ্রেভ একটা অস্বাভাবিক কাহিনী আমাকে শুনিয়েছিলেন, কিন্তু কানে কম শুনি বলে সেই কাহিনী ভালোভাবে বুঝতে পারিনি। আপনি কি বলতে চাইছেন জানি, এ সম্পর্কে অনেক রটনা শোনা গিয়েছিল। মানে যখন হ্যাঁ, যখন প্রথম মিসেস ডাইসন মারা যান, আচমকা রোগের আক্রমণে মারা যাওয়াতে লোকের মনে সন্দেহ দেখা দিয়েছিল। তারপর সেই তরুণীর নাম ছিল মিস গ্রেটোরেক্স। মিস ডাইসনের সম্পর্কিত একটা বোন ছিল সে। তাদের মধ্যে বনিবনা ছিল না বলেই শোনা গিয়েছিল। আর রটনা হয়েছিল এডওয়ার্ড হিলিংডন নাকি স্ত্রীর জন্য কেমিস্টের কাছ থেকে কিছু ওষুধ কিনে এনেছিলেন। ও, তিনিও এর মধ্যে ছিলেন? খুবই দারুণভাবেই ছিলেন। মিস গ্রেটোরেক্স আর নাকি দুজনের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছিলেন। পুরুষও ছিল দুজন, গ্রেগরি ডাইসন আর এডওয়ার্ড হিলিংডন। সেই কেমিস্টের ব্যাপার জানাজানি হলো কি করে? ওরা সে সময় মার্টিনিতে ছিল। ফ্রেঞ্চরা ওষুধপত্রের ব্যাপারে অনেক শিথিল। কেমিস্ট্রি হয়তো কাউকে কিছু বলে থাকবে। কিন্তু এর মধ্যে কর্নেল হিলিংডন কেন জড়ালেন? আমার ধারণা তাকে যন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, স্ত্রীর মৃত্যুর 1 মাসের মাথায় গ্রেগরি ডাইসন বিয়ে করেন। মেজর প্যালগ্রেভ আপনাকে এরকম কিছু বলেছিলেন? হ্যাঁ, একদিন ওকে দেখিয়ে বলেছিলেন, দেখুন ওই মেয়ে মানুষটি একজনকে খুন করে কেমন বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। সেই সময় ডাইসন আর হিলিংডনরা কাছাকাছি টেবিলেই বসেছিলেন। আমার তো খুব ভয় হচ্ছিল তারা না কথাগুলো শুনে ফেলে। মেজর কি কোনো ছবির কথা বলেছিলেন? ঠিক মনে পড়ছে না। এই সময় এভেলিন হিলিংডন ওদের চেয়ারের পাশে এসে দাঁড়ালেন। সুপ্রভাত জানিয়ে আবার তীরের পথ ধরে এগিয়ে গেলেন। একসময় ক্যানন প্রেসকট বোনের সঙ্গে হোটেলে ফিরে গেলেন।
ততক্ষণে গ্রেগরি ডাইসন জল থেকে উঠে এসেছেন। লাকি বালির উপরই শোয়া। ইভলিন তার দিকে তাকিয়েছিল। তা লক্ষ্য করে মিস মার্পল অকারণেই কেমন শঙ্কিত হয়ে উঠলেন। একটু পরে তিনিও ধীর পায়ে নিজের বাংলোর দিকে হেঁটে চললেন। পথে মিস্টার রাফায়েল আর অ্যাস্থার ওয়াল্টার্সের সঙ্গে দেখা হয়ে গেল। মিস্টার রাফায়েল তাকে দেখে নিঃশব্দে হাত নাড়লেন। বাংলোয় ফিরে এসে বিছানায় গা এলিয়ে দিলেন। নিজেকে খুবই ক্লান্ত মনে হচ্ছিল তার। কয়েক মুহূর্তের জন্য বোধহয় ঘুমিয়ে পড়েছিলেন। চোখের পাতা খুলতেই মনে হলো কেউ যেন বাইরে থেকে জানলায় উকি মারবার চেষ্টা করছে। ছায়ার আভাস দেখে তার মনে হলো লোকটি জ্যাকসন। এমন ব্যবহারের কারণ বুঝতে পারলেন না তিনি। তিনি ঘুমিয়ে রয়েছেন কিনা সেটা জানতেই কি। মিস মার্পল বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। বাথরুমে ঢুকে জানলা দিয়ে বাইরে তাকালেন। পাশের বাংলোটি মিস্টার রাফায়েলের। দেখা গেল জ্যাকসন তার সামনে দাঁড়িয়ে আছে। সচকিতভাবে এদিক ওদিক তাকাচ্ছে, কারোর চোখে যেন না পড়ে। নিশ্চয়ই কোনো মতলব হাসিল করার সুযোগ খুঁজছে জ্যাকসন, অনুমান করলেন মিস মার্পল। সেই মুহূর্তে সকলেই সমুদ্র স্নানে ব্যস্ত। কারণ নজরের বাইরে বাংলোয় কিছু করতে চাইলে এটাই তার সুযোগ। জ্যাকসন নিশ্চিত হওয়ার জন্যই তার জানালায় উকি দিয়েছিল। রাবারের চপ্পল পায়ে শিকারি বেড়ালের মতো সন্তর্পণে ঘর থেকে বেরিয়ে এলেন মিস মার্পল। মিস্টার রাফায়েলের বাংলোটা ঘুরে কোণের দিকে চলে গেলেন। খুব সন্তর্পণে জানলার নিচে হাঁটু মুড়ে বসে পড়লেন। বাংলোর জানালাগুলো খুব নিচু। কিছু লতা গাছের আড়াল থেকে তিনি ঘরের ভেতর তাকালেন। দেখা গেল ঘরের মাঝখানে একটা সুটকেসের সামনে বসে আছে জ্যাকসন। সুটকেসের ঢাকনা খোলা। মিস মার্পল লক্ষ্য করলেন বেশ কিছু কাগজপত্র সুটকেস থেকে বার করে আনল জ্যাকসন। দ্রুত চোখ বুলিয়ে কাগজগুলো দেখে চলেছে। বেশিক্ষণ সেখানে থাকতে চাইলেন না মিস মার্পল। জ্যাকসন চুরি করে কাগজপত্র দেখছে ব্যাপারটা বুঝতে পেরেই তিনি সন্তর্পণে সরে এলেন জানলা থেকে। ফিরে এলেন নিজের বাংলোয়। একটু পরেই তিনি তীরের দিকে গিয়ে একটা খালি চেয়ারে বসে পড়লেন। অদূরেই বসেছিলেন মিস্টার রাফায়েল। তার দিকে না ফিরেই মিস মার্পল বললেন, আপনি জানেন জ্যাকসন আপনার কাগজপত্র হাতড়ে বেড়ায়? একবার ধরা পড়েছিল। আপনি দেখেছেন? হ্যাঁ, জানলা দিয়ে দেখলাম আপনার সুটকেস খুলে কাগজপত্র দেখছে। খুবই উদ্যোগী লোক। কোনোভাবে সুটকেসের চাবি হাতড়েছে, তবে ওর কাজে লাগবার মতো কোনো কিছু খুঁজে পাবে না। আশেপাশে কেউ ছিল না। এস্থার ওয়াল্টার্স জলে নেমে আছেন। মিস্টার রাফায়েল বললেন, আপনাকে বলছি বয়সের কথাটা ভাববেন। খুব বেশি ঝুঁকি নেবেন না। ভুলে যাবেন না এখানে এমন একজন আছে যে বিবেকহীন নির্মম জীব। স্টিল ব্যান্ডের বাজনা অনেকক্ষণ হলে থেমে গেছে। চারিদিক নিস্তব্ধ। ঘুমিয়ে পড়েছে গোল্ডেন পাম। সেই রাতে টিম ক্যান্ডাল ছুটে গিয়ে ইভেলিনকে তার বাংলো থেকে ডেকে নিয়ে চলল। মলি ক্যান্ডাল অসুস্থ হয়ে পড়েছে। টিম বলল, মনে হচ্ছে কিছু খেয়েছে। ইভেলিন গিয়ে দেখল বিছানায় শায়িত মলির পাশে টেবিলে রয়েছে অর্ধেক ভর্তি একটা জলের গ্লাস। গ্লাসের পাশেই খালি ট্যাবলেটের শিশি। টিম বলল, ওটা ঘুমের ওষুধের শিশি। মনে হয় সবগুলি খেয়ে নিয়েছে। ইভেলিন বলল, আমি রয়েছি এখানে, তুমি শিগগির ডাক্তার গ্রাহামকে ডেকে নিয়ে এসো। যাবার আগে কাউকে বলে যাও কড়া 1 কাপ কফি বানিয়ে পাঠিয়ে দিতে। ডক্টর গ্রাহাম যাবার আগে টিমকে আশ্বাস দিয়ে বললেন, আর ভয় নেই, সময় মতোই আমরা উপস্থিত হতে পেরেছিলাম। তবে বিপদ ঘটাবার মতো বেশি খাননি মিসেস ক্যান্ডাল। খুব অল্প সময়ের মধ্যেই মলির চোখ মেলে তাকালো। ইভেলিন পাশেই ছিল। জিজ্ঞেস করল, কেন এ কাজ করেছিলে মলি? ভয়ে, ক্ষীণ কণ্ঠে বলল মলি। কিসের ভয়? জবাবে চোখ বুঝল মলি। টিমের অফিসে বসে ডক্টর গ্রাহাম বললেন, আপনার স্ত্রীর ব্যাপারে কয়েকটা জরুরি কথা বলতে এলাম। শুনলাম উনি কিছুদিন ধরে নাকি দুঃস্বপ্ন দেখছেন। হ্যাঁ, প্রায় মাসখানেক ধরে এরকম চলছে। আমার ধারণা মিসেস ক্যান্ডাল কোনো বিশেষ লোক সম্পর্কে খুবই ভয় পাচ্ছেন। আপনাকে কিছু বলেছেন এ ব্যাপারে? হ্যাঁ, জানিয়েছিল কেউ না কেউকে অনুসরণ করে। মিসেস ক্যান্ডালের কোনো শত্রু আছে বলে জানেন আপনি? না, এমন কোনো শত্রুর কথা তো আমি জানি না। আপনার বিয়ের আগে মলি কারো বাগদত্তা ছিল কিনা বলতে পারবেন? ওরকম কেউ থাকলে নিশ্চয়ই ঈর্ষাবশত তাকে ভয় দেখানোটাই স্বাভাবিক। আমার জানা নেই, তবে আমার আসার আগে মলি একজনকে বিয়ের পাকা কথা দিয়েছিল, কিন্তু
বাড়ির সকলে সেই বিয়ের বিরুদ্ধে ছিল। বুঝেছি। টিম, আপনার স্ত্রীর বিষয়ে আমার পরামর্শ হলো যত তাড়াতাড়ি সম্ভব তাকে কোনো একটা মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো প্রয়োজন। এইরকম একজন ভালো বিশেষজ্ঞ আছেন কিংস্টনে, আর তাছাড়া নিউ ইয়র্কে তো আছেনই। কোনো বিশেষ কারণে আপনার স্ত্রীর মনে ভয় জন্মেছে, বিশেষজ্ঞের পরামর্শ নিলেই তা কেটে যাবে। ডক্টর গ্রাহাম টিমকে আশ্বস্ত করে বিদায় নিয়ে চলে গেলেন। মলিকে দেখাশোনা করা, আবার হোটেল চালানো, দুই দিকের চাপে নাজেহাল হতে হতো টিম ক্যান্ডালকে, যদি না ইভেলিন তার কাজের দায়িত্ব কিছুটা হালকা করে দিত। পুরো একবেলা মলির কাছে ছিলেন ইভেলিন, কিন্তু পরদিন প্যালিকেন পয়েন্টে পাখি দেখতে যাওয়ার কথা ছিল সঙ্গীদের সঙ্গে। তাই মলির দেখাশোনার দায়িত্ব আগ্রহী হয়ে মিস মার্পল নিজেই হাতে নিলেন। আজ তোমাকে দেখে খুবই ভালো লাগছে মলি, বললেন মিস মার্পল। আমি ভালোই আছি, কেবল ঘুম পায়। বেশ তো, ঘুমবার চেষ্টা করো, আমি কথা বলবো না, চুপচাপ বসে সেলাই করব। মলি মলিন মুখে সামান্য হেসে বাম দিকে পাশ ফিরে শুল। আমি একটু ঘুমোই মিস মার্পল। দীর্ঘকাল সেবা করার অভিজ্ঞতা রয়েছে মিস মার্পলের, তাই মলির শ্বাস প্রশ্বাস খানিকটা নিয়মিত হলে তিনি উঠে মলির বিছানার চাদর চারপাশ থেকে টেনে গদির নিচে গুজে দিলেন। হঠাৎ গদির নিচে একটা বই হাতে ঠেকল তার। একটু আশ্চর্য হলেও বইটা টেনে বার করলেন। চকিতে একবার মলির দিকে দৃষ্টি ফেরালেন মিস মার্পল। মনে হলো মলি ঘুমিয়ে পড়েছে। তিনি বইটির মলাট উল্টে দেখলেন একটা মানসিক রোগ সংক্রান্ত বই। যেখানে মার্ক রাখা ছিল সেখানে মানসিক ব্যাধির নানা উপসর্গের কথা লেখা রয়েছে। কয়েক পাতায় চোখ বোলানোর পরই মিস মার্পলের মুখ গম্ভীর হয়ে গেল। তিনি বই বন্ধ করে কয়েক মুহূর্ত কি ভাবলেন। বইখানা আবার যেখান থেকে বের করেছিলেন সেখানেই রেখে দিলেন। কি ভেবে পিছন ফিরে তাকালেন। তার চোখে পড়ল মলির চোখ মেলে তাকিয়ে তাকে লক্ষ্য করছিল। আবার চোখের পাতা বুজে গেল। চকিতের জন্য তার সন্দেহ হলো, মলি সত্যি ঘুমিয়েছে না তার সবটাই ভান। সঠিক কিছু বুঝতে পারলেন না। তবু তার মনে হলো মলির চোখে যেন ধূর্ততার ছায়া দেখতে পেলেন। তিনি তার নিজের চেয়ারে ফিরে এলেন। আপনারা শুনছিলেন আগাথা ক্রিস্টির উপন্যাস আ ক্যারিবিয়ান মিস্ট্রি। আপনারা যারা চ্যানেলে প্রথমবারের মতো শুনছেন তারা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করে আছেন তারা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে ভালো লাগলে, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে। অনুরোধ থাকবে আপনারা ডাউনলোড না করে অনলাইনে স্ট্রিম করে শুনবেন। সবসময় সাথে থাকবেন, ভালো থাকবেন।